দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি কমিউনিটির বিভিন্ন তথ্য, সমস্যা এবং সমাধান আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনারা উপকৃত হন। সেই উপলক্ষে আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো ভাগে। আমরা আলোচনা করব প্রথম ভাগে আপনার মেডিকেয়ার নিয়ে, আপনার স্বাস্থ্যর ব্যাপার নিয়ে, কিভাবে আপনি মেডিকেয়ার পাবেন, সুবিধাগুলো নিয়ে, সেই জন্য আমাদের বিশেষজ্ঞ অতিথি রয়েছেন। এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব, এখন জানেন গ্রীষ্মকাল, খুবই গরম পড়ছে, আপনি আপনার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করছেন বাসায়, সেখানে কিভাবে আপনি বিল সাশ্রয় করবেন, এইসব বিষয় নিয়ে। বাট প্রথমেই আমরা আলোচনা করব মেডিকেয়ার সেবা নিয়ে। মেডিকেয়ার সেবা নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মেডিকেয়ার অ্যাডভাইজার, উনি বিশেষজ্ঞ এই ব্যাপারে, আমাদের শাফি মাহমুদ ভাই। শাফি মাহমুদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত ভাই আমাকে আজকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ TVN24 এর দর্শক যারা সরাসরি দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন। মাহমুদ ভাই, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, খুবই সুখবর। আপনি জানেন যে আজ প্রেসিডেন্ট ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যে ওষুধের দাম রিডিউস করার জন্য। মানে আপনি যেহেতু এই রিলেটেড কথা বলবেন, এটা খুবই ভালো একটা সংবাদ দিয়ে আমরা শুরু করতে পারি, কারণ আসলে এখানে ওষুধের দাম অনেক বেশি পরিমাণে, এবং সেটা যদি কমানো হয় হয়তো অনেকের উপকার হবে। তবে আপনি যেহেতু আলোচনা করতে আসছেন, আজকে আমরা আপনাকে যে বিষয়টা নির্ধারণ করেছি মেডিকেয়ার সেবার যে ব্যাপারগুলো, তো আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন আসলে মেডিকেয়ার এবং মেডিকেইড, অনেকে মেডিকেইড রয়েছে, মেডিকেয়ার, এই দুটোর মধ্যে আসলে কি পার্থক্য, তারপরে আমরা পরের ধাপটাতে যাচ্ছি। আচ্ছা, পার্থক্যটা কিন্তু নামেই। আমরা সবাই মেডিকেইড জানি, মেডিকেইড মানে কাদের এইড লাগে? যারা ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রাগল করছেন, তাদের এইডটা লাগে। সো মেডিকেইডটা যে কোনো বয়সে যে কোনো মানুষ পেতে পারেন। আমরা মোটামুটি কমিউনিটি যারা আছে আমরা সবাই মেডিকেড শব্দটা চিনি। মেডিকেয়ার এটাও নামের সাথে আছে, কেয়ার। মেডিকেয়ার, কেয়ার কাদের লাগে? যারা একটু বয়স্ক। কত বয়স? যারা সাধারণত ধরা হয় যারা 65-র উপরে। সো মেডিকেয়ারটা তাদেরই জন্য যারা 65 ক্রস করেছেন। তবে কিছু ব্যতিক্রম আছে, যারা ক্রনিক্যালি যারা ইল আছে তারা 65-র নিচে হলেও মেডিকেয়ার অ্যাপ্লাই করতে পারে, বা ওটার জন্য সেটা বিশেষ ব্যবস্থায়। এটা বিশেষ ব্যবস্থায় না, আপনাকে ওটা প্রমাণ করতে হবে ডিসেবল বা কিছু কিছু আছে, ডিজিজেস আছে যেটা ক্রনিক্যালি ইল যেটাকে বলে, ওটা হলে আপনি সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করলে আপনাকে ওটা কোয়ালিফাই করাতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মেডিকেয়ারের 4টা ভাগ, ABC। তো এই জিনিসগুলো নিয়ে অনেকে একটু কনফিউজ থাকে আসলে। সে মানে এই জিনিসটা একটু যদি আপনি ডিটেইলস একটু বলতেন। আসলে মেডিকেয়ারের 4টা ভাগ, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। পার্ট এ এটা কভার করে হসপিটালগুলো, আমরা যখন হসপিটালে যাই পার্ট এটা হসপিটাল রিলেটেড খরচগুলো কভার করে। আচ্ছা আচ্ছা। পার্ট বিটা হচ্ছে আপনার ডক্টরস অফিস, বা এটাকে বলে মেডিকেল। মেডিকেল এক্সপেন্সেস, মানে মেডিকেল আপনি আপনার প্রাইমারি ডাক্তারের কাছে গেলেন বা স্পেশালিস্টের কাছে গেলেন, এটার সাথে রিলেটেড আপনার ডায়াগনস্টিক যা যা আছে সবগুলো কভার করে পার্ট বি। পার্ট সিটা হচ্ছে মেডিকেল অ্যাডভান্টেজ প্ল্যান, যেই জিনিসগুলা থার্ড পার্টি ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে স্পন্সর করা হয়। বিভিন্ন কোম্পানি এখানে কাজ করছে, নিউ ইয়র্কে বহু কোম্পানি, হেলথ ফার্স্ট আছে, মেট্রো প্লাস আছে, আপনারা নাম জানেন ব্র্যান্ডগুলো, ফিডালিস আছে, ওয়ালকেয়ার আছে, ওরা পার্ট সিটা করে। সো পার্ট সিটা আপনাকে পাওয়ার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ পার্ট এ এন্ড পার্ট বি। ওই দুটো পাইলে আপনি পার্ট সির জন্য এলিজিবল হবে। জি। আচ্ছা, তবে অনেকে আছে পার্ট সি নেয় না, তারা পার্ট এ এবং পার্ট বি রেখে দেয়। এটাকে বলে অরিজিনাল মেডিকেয়ার, যেটা সোশ্যাল সিকিউরিটি ইস্যু করে। এখানে লিমিটেশন এবং এটা সুবিধা দুটোই আছে। যেমন আমি পার্ট ডি একটু পরে আসছি। অরিজিনাল মেডিকেয়ার যেটা পার্ট এ এবং পার্ট বি যেটা বললাম, যেটা এটা যদি আপনি এখানে থাকেন, আপনার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো ডাক্তারের কাছে যেতে পারবেন, যে কোনো হসপিটাল যেতে পারেন, কোনো বাইন্ডিংস নাই। আপনি যখন পার্ট সিটা নেবেন, যে কোনো একটা স্পেসিফিক কোম্পানিকে আপনি যখন পিক করবেন, তখন আপনাকে ওই কোম্পানির নেটওয়ার্কের আন্ডারে যেতে হবে। এইটা হচ্ছে তার সমস্যা। কিন্তু আপনি যদি অরিজিনাল মেডিকেয়ারে থাকেন, ওরা আপনার পুরো খরচটাও কিন্তু আপনাকে দেবে না। আচ্ছা, আপনাকে মোটামুটি ভাবে বলা হয় যে 80% খরচ ওরা কভার করে, বাকি 20%-এর জন্য আপনি রেসপন্সিবল, আপনাকে আপনার পকেট থেকে বাকি টাকাটা দিতে হবে। বাট আপনি যদি পার্ট সিটা নেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো না 100% খরচ কভার করে, বাট মোটামুটি ভালো অ্যামাউন্ট তারা কভার করে যদি আপনি পার্ট সিটা নেন। আর পার্ট ডিটা হলো যে ড্রাগস, ডি দিয়ে যেটা হয় ড্রাগস, প্রেসক্রিপশন ড্রাগস, ওটার জন্য আপনাকে আলাদা প্রিমিয়াম দিতে হয় যদি আপনি ড্রাগসটা নিন। বাট
সাধারণত দেখা যায় পার্ট সি যদি আপনি নেন, পার্ট ডিটা ওরা কভার করে দেয়। আচ্ছা, মানে সি নিলে আপনি বলছেন ডিটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অটোমেটিক্যালি পার্ট ডিটা তারা কভার করে। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে কারা আসলে এটার জন্য মানে যোগ্য হবে বা কি মানে কোনটার কথা বলেন? এই যে আপনার এখন যে প্রশ্ন যে মেডিকেয়ারের জন্য কে যোগ্য, কিভাবে পাবে, কারা কারা এটার জন্য এলিজিবল হবে, তার ইনকামের ব্যাপারটা কেমন, মানে কি কি ব্যাপারগুলো মেনটেন করলে আপনি বলছেন এ বি সি বা আপনাদের যে আচ্ছা, ব্যাপারগুলো। মেডিকেয়ারটা আমি যেটা প্রথম বললাম, আমি একটু স্পেশাল ক্ষেত্রে আমি না যাচ্ছি, আমি প্রথমে হ্যাঁ, in general, 65 হয়ে গেলে, মানে কেন 65 টা ওরা টার্গেট করেছে? সাধারণত দেখা যায় যে মানুষ 65 এ রিটায়ার্ড করে। সো আপনি যখন কাজ করছেন, আপনার কাজ আপনাকে স্পন্সর করতেছে ইন্স্যুরেন্স। সো আপনি যখন কাজ করছেন না, সো হু ইজ গোইং টু স্পন্সর ইউ ফর দ্য ইন্স্যুরেন্স? ওকে, রাইট। সো তারা বলে নিচ্ছে যে তখন ওই মেডিকেয়ারটা আপনাকে ইন্স্যুরেন্সটা কভার করবে বা ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। সো আপনি যখন 65 হবেন, আপনাকে ওরা একটা 7 মান্থের উইন্ডো দিবে। 7 মান্থের উইন্ডোটা হলো আপনার 65তম জন্ম মাস, তার আগে 3, তারপরে 3। আচ্ছা, এই 7 মাসের উইন্ডোর মধ্যে আপনাকে মেডিকেয়ারটা নিতেই হবে। আপনি এক্সেপশন আছে কিছু, কিন্তু কোনো এক্সেপশন ছাড়া যদি আপনি না নিন, আপনাকে পেনাল্টি করবে তারা, এবং পেনাল্টিটা বড় অ্যামাউন্টের, রেস্ট অফ ইউর লাইফ আপনাকে পেনাল্টিটা দিতে হবে। আচ্ছা, এখন কথা থাকে, আমি বেসিক্যালি আমি ফোকাস করবো আমাদের কমিউনিটিতে। তো আমাদের কমিউনিটিতে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কাজ করেন না। সো তাদের সেই বাধ্য, যারা আমাদের মুরব্বী যারা আছেন, তারা হয়তো বয়স হয়ে যাওয়ার পরে দেশে এসছেন, আমরা হয়তো স্পন্সর করে তাদের নিয়ে আসছি। তো সেক্ষেত্রে দেখা যায় তারা এই দেশে কখনো কাজ করেননি। সেক্ষেত্রে যেটা হয় যে তাকে, তাদের সে বাধ্যবাধকতা নেই যে তাকে মেডিকেয়ারটা নিতে হবে। কিন্তু আমি এনকারেজ করব যে মেডিকেয়ারটা আপনারা সবাই নেবেন। কারণ এটা তো তার আসলে মানুষ তো বলতে পারে যে কখন শুধু মেডিকেট সবকিছু কভার করবে না। হ্যাঁ, মেডিকেট এবং মেডিকেয়ার দুটো যদি আপনার একসাথে থাকে, দেন আপনার ট্রিটমেন্টের সবকিছু আপনি, এবং আপনি অনেকটা সেফ এবং রিল্যাক্সে থাকতে পারবেন যে যে এই জিনিসগুলোতে আপনার ভবিষ্যতে আপনি জানেন না কি হবে স্বাস্থ্যগত ব্যাপারে। এক্স্যাক্টলি। সো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি এই দেশে 10 বছর কাজ করেন, এবং আপনি যদি 10 বছর কাজ করার পর আপনাকে পার্ট এ টা নিতেই হবে, পার্ট বি ওর আপনাকে বলবে তুমি নাও নিতে পারো যদি তোমার একটা কাজ থাকে, এবং ওই কাজ যদি তোমাকে ইন্স্যুরেন্স অফার করে, অথবা তোমার স্পাউস যদি কাজ করে। আচ্ছা, দুজনে একজন কাজ করলে এবং তাদের ওয়ার্ক থেকে যদি স্পন্সরটা অফার করে, সেক্ষেত্রে আপনি পার্ট বি টা ডিলে করতে পারবেন। আমি বলছি ডিলে করতে পারবেন, নিতে হবে পরে নিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইন্স্যুরেন্সের কাভারেজ ছিলেন। ওকে, কিন্তু পার্ট বি এ আপনাকে নিতেই হবে যখন আপনি 65 এ টার্ন করবেন। না, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই কমিউনিটিতে আপনি একটু নিজেই বললেন যে আমাদের অনেকেই বয়োজ্যেষ্ঠরা আসলে কাজ করে না, তাদের আপনি বললেন যে ইনকামের ব্যাপারটা একটু খুবই লো থাকে। তো সেক্ষেত্রে আমরা জানি যে মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম একটা প্রোগ্রাম রয়েছে, তো সেই প্রোগ্রামের আন্ডারে কি এই ধরনের কোনো সুবিধা পাওয়ার সুযোগ আছে? আমাদের আসলে সাবজেক্টে এটা ছিল, আমি বেশিরভাগ ফোকাস করতে যাচ্ছিলাম মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম। এটার আরেকটা নাম হলো যে এমএসপি। আমি এখানে আজকে আমার আলোচনা বাকি সময়টা এখানে ফোকাস করবো, কারণ আমার টার্গেট যারা অডিয়েন্স আজকে আছেন, তারা আমাদের কমিউনিটিতে যারা মুরব্বী আছেন তাদেরকে আমি টার্গেট করছি। সেই হিসাবে আমি সবাইকে বলবো যে মেডিকেয়ার সেভিংস প্রোগ্রামটা বিষয়টা একটু যদি আমরা একটু বুঝতে পারি, তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে মেডিকেয়ারটা আমরা নেবো কি নেবো না। বেশিরভাগ মানুষ আমাকে বলে যে না, আমি মেডিকেয়ার নেবো না, আমি তো কাজ করি নাই। কথাটা পুরোপুরি ভুল। আপনি যদি 65 হন, আপনি যদি এই দেশে লিগ্যালি থাকেন, লিগ্যালি বলতে আমি বোঝাচ্ছি যে রেসিডেন্সিয়াল অথবা গ্রিন কার্ড বা সিটিজেন যদি থাকে, বা অন্তত 5 বছর লিগ্যালি আপনি এই দেশে থাকেন, তাহলে আপনি মেডিকেয়ার এলিজিবল হবেন। আচ্ছা, আবার বলছি, আপনার বয়স 65, আপনি লিগ্যালি এই দেশে 5 বছর যদি আপনি থাকেন, আপনি মেডিকেয়ার এলিজিবল হবেন। কিভাবে হবেন? ওই এমএসপি যেটার কথাটা বললাম, সেটার মাধ্যমে মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম। মানে আপনি যদি কাজ না করে থাকেন, আপনাকে মেডিকেয়ার পার্ট বির জন্য এই বছর, প্রত্যেক বছর চেঞ্জ হয়, পার্ট বির জন্য এই বছর 2025 আপনার মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়াম মিনিমাম $185। ওকে, গত বছর এটা ছিল যে 174.70, এই বছর এটা 185। ওকে, এবং আপনি যদি কাজ না করে থাকেন, পার্ট এর জন্য আপনাকে একটা প্রিমিয়াম দিতে হবে, সেই প্রিমিয়ামটা হচ্ছে প্রায় $500। আচ্ছা, পার্ট এর জন্য যদি $500, প্রায় $500, এবং আপনি বলেন পার্ট বি এর জন্য 185, so all together almost $700 per month, ক্লোজ টু 700 পার্ট এ এবং বি এর জন্য, দুটার জন্য। যদি ইনকাম
আপনি যদি কাজ না করে থাকেন বেশি। এখন আমাদের মনে হয় না আমাদের কমিউনিটিতে কারো পয়সা থাকলেও কেউ মাসে মাসে $700 দেবে না, $700 দেওয়ার মতো প্রস্তুত না। সেক্ষেত্রে ওই যে এমএসপির কথাটা বললাম, ওরা আপনাকে হেল্প করবে। এমএসপি কারা রান করে? এমএসপি রান করে মেডিকেড ডিপার্টমেন্ট, স্টেট মেডিকেল, ওরা এইচআরএ বলে একটা ইয়ে আছে, হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন, যারা আমাদের মেডিকেট আছে আমরা সবাই জানি। মেডিকেলের দুটো ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে স্টেট অফ হেলথ মার্কেট প্লেস যেটা আমরা জানি, আর আরেকটা হচ্ছে এইচআরএ, হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। সো ওরা এই জিনিসটা রান করে মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম। ওকে, তো তার মানে হলো যে আপনি মেডিকেয়ার অ্যাপ্লাই করলেন, ওরা আপনাকে, যদি আপনি এদেশে কাজ না করে থাকেন, ওরা শুধুমাত্র আপনাকে পার্ট বি দিবে, পার্ট এ দিবে না। ওকে, এবং পার্ট বির জন্য আপনাকে ওরা একটা বিল পাঠাবে। আচ্ছা, $185 করে 3 মাসে বা 4 মাসে একটা বিল পাঠিয়ে দিবে। সো আপনাকে ওটা পে করতে হবে, পে না করলে ওটা আপনার ক্রেডিটে চলে যাবে, এটা অনেক সমস্যা। সো আপনি যেটা করবেন, পার্ট বি পাওয়ার সাথে সাথে আপনি মেডিকেড অফিসে গিয়ে এমএসপির জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, এমএসপি দুটা পার্ট আছে, একটা হচ্ছে যে কিউএমবি, যারা পার্ট এ এবং পার্ট বি দুটা প্রিমিয়াম কভার করে। আরেকটা এমএসপি আছে যেটাকে বলে Q1, যেটা এটা শুধু পার্ট বি এর প্রিমিয়ামটা কভার করে। আমি আরেকটু বলি, মনে করেন যে আপনি এদেশে কাজ করলেন, আপনি পার্ট এটা ফ্রি পাইলেন, কিন্তু পার্ট বি প্রিমিয়াম আপনাকে দিতে হচ্ছে। সেক্ষেত্রে Q1 আপনার এখানে কভার করছে, ওরা তখন পার্ট বি প্রিমিয়ামটা আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলবেন এমএসপির আন্ডারে, একদম আমরা যদি একটু ব্রিফলি বলি, শর্ট, মানে যদি আপনি কাজ করে নাও থাকেন, সেক্ষেত্রে আপনি পার্ট এ পার্ট বি দুটোই পাবেন যদি আপনি এমএসপির আন্ডারে যান, যেটার জন্য আপনি বললেন এনরোলমেন্ট আপনি অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওটা অ্যাপ্রুভ হতে হবে। না, সেটা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। আমি বললাম মানে যদি যাই, তো সেক্ষেত্রে একজন গ্রাহক, আপনি বললেন যে অলমোস্ট $700 মতো তার কভারেজ হবে ক্লোজ, সেটাই প্রিমিয়ামটা হতো, ওটা আপনাকে আর দিতে হচ্ছে, মানে সেই প্রিমিয়ামটা দিচ্ছে হচ্ছে স্টেট দিচ্ছে, আপনি যেটা বললেন হিউম্যান রিসোর্স ওটার আন্ডারে। আচ্ছা, তো এমএসপি সুবিধাগুলো আসলে কি? এটা তো একটা সুবিধা, আর কোনো সুবিধা আছে কিনা এমএসপি তে এনরোলমেন্ট হলে? আচ্ছা, এমএসপি বেসিক্যালি কাজ হচ্ছে যে আপনার প্রিমিয়ামটা পে, ফাইনান্সিয়ালি আপনাকে হেল্প করা, প্রিমিয়ামটা তারা পে করে। এখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার এমএসপি প্রত্যেক বছর কিন্তু এটা রিনিউ করতে হবে। ওকে, ওইটা একটা ব্যাপার, মানে প্রতি বছরই কি এটা পরিবর্তন হয় নাকি? না, পরিবর্তন হয় না। এখন যেটা হয়, মেডিকেয়ার আপনাকে কখনো রিনিউ করতে হয় না। হ্যাঁ, সেটা মেডিকেয়ার কখনো রিনিউ করতে হয় না। আপনি কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি যদি অ্যাড হন, তখন ওরা কখন আপনাকে ক্যান্সেল করবে না, আনলেস যদি আপনার মেডিকেয়ারটা ক্যান্সেল হয়ে যায়। মেডিকেয়ারটা কখন ক্যান্সেল হয়? আপনি যদি প্রিমিয়ামটা না দেন। আচ্ছা, প্রিমিয়ামটা আপনি কখন দিচ্ছেন না, মানে এমএসপি যদি আপনার প্রিমিয়ামটা যদি আপনাকে মেডিকেয়ারকে না পাঠায়, ওরা কিন্তু প্রিমিয়ামটা পাঠাচ্ছে, এমএসপি কখন আপনার প্রিমিয়ামটা পাঠাবে না? এমএসপি তখনই আপনার প্রিমিয়ামটা পাঠাবে না যদি আপনার মেডিকেটটা অ্যাক্টিভ না থাকে। ওকে, সো আমরা জানি মেডিকেটটা প্রত্যেক বছর অ্যাক্টিভ রিনিউ করতে হয়। অ্যাজ লং এজ আপনি প্রত্যেক বছর মেডিকেটটা রিনিউ করছেন, তখন ওই এমএসপি টাকাটা ওরা অটোমেটিক চলে যাচ্ছে মেডিকেয়ার ডিপার্টমেন্টে। আচ্ছা, তখন আপনি আপনার ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ থাকছে। আচ্ছা, না তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে তার মানে হচ্ছে একটার সঙ্গে একটা যুক্ত এবং আপ টু ডেট থাকতে হচ্ছে। এটা সুবিধা রয়েছে অনেক, যেমন সুবিধাটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে ওনার মেডিকেয়ারটা কখনোই আপনার টার্মিনেট হচ্ছে না, যেহেতু আপনার এমএসপির আন্ডারে চলে যাচ্ছে। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করে যে আমার তো ওই ইনকাম, মানে পার্ট এ আমি পেলাম, কিন্তু পার্ট বির জন্য আমি আসলে এলিজেবল কিভাবে হবো? মানে আপনার এমএসপি কি শুধুমাত্র একটা পার্টও কি সাপোর্ট করে, নাকি এমএসপি তে দুটো পার্টই নিতে হবে? না, এটা খুব ভালো প্রশ্ন করছেন। আমি বলি, এমএসপি যখন আপনি অ্যাপ্লাই করলেন, আমি আবার বলি, একটু পেছনে যাচ্ছি আমি, আপনি যখন, এটা এতটা কনফিউজিং না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের কমিউনিটির জন্য খুবই দরকার আসলে এটা, এই জিনিসটা বোঝা। আপনি যদি কাজ না করে থাকেন, আপনি মেডিকেল অ্যাপ্লাই করেন, ওরা কিন্তু আপনাকে সাথে সাথে পার্ট এ এবং পার্ট বি দুটো দেবে না, নেবে না। ইয়েস, দুটো দেবে না, খুবই ঝুঁকিপূর্ণ, না দিলে তো আপনাকে পে করতে হবে। রাইট। সো আপনাকে শুধু ওরা পার্ট বিটা দিবে। সো আপনার দরকার পার্ট এ, এবং আপনাকে এনশিওর করতে হবে যে সামওয়ান পেইং দ্য প্রিমিয়াম বোথ এ এন্ড বি। ওকে, সো আপনি যখন এমএসপি অ্যাপ্লাই করবেন, তখন ওরা পার্ট এটা ইস্যু করে দিবে। আচ্ছা, আপনার ছিল শুধু পার্ট বি, আপনি এমএসপি অ্যাপ্লাই করলেন, যদি এমএসপি দুটো পার্ট বললাম যে কিউএমবি এবং কিউ1, হ্যাঁ। সো ওরা যদি আপনাকে কিউএমবিটা দিয়ে দেয় এমএসপির আন্ডারে, তখন ওরা অটোমেটিক্যালি পার্ট এটা আপনার জন্য ইস্যু করবে, এবং পার্ট এ এবং পার্ট বি দুটো প্রিমিয়ামটা তারা দিয়ে দিবে। আচ্ছা,
একটু যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন যে তারা দুটো দিয়ে দেওয়ার পরে একজন গ্রাহকের ওই বছরের জন্য সে মোটামুটি নিশ্চিত, কিন্তু তাকে পরের বছর আবার সেটা রিনিউ করতে হবে, যেটা বললেন মেডিকেডের, কারণ এটা একটা অনগোয়িং প্রসেস। এটা একটা অনগোয়িং প্রসেস। ইয়েস, এটা এমন না যে আপনি মেডিকেডের মতো এটা আপনার ফিক্সড হয়ে গেল আপনি আর নিশ্চিন্ত, ব্যাপারটা না, তা না। এটা কখনোই না। আপনাকে মেক শিওর করতে হবে, আপনাকে তারা চিঠি দিয়ে জানাবে যে মিস্টার এক্স এই সময়টাকে আপনাকে মেডিকেটটা রিনিউ করতে হবে। যখন আপনি মেডিকেটটা রিনিউ করেন আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো দিতে হবে। তারা দেখতে চাইবে যে আপনি এখনো মেডিকেটের জন্য এলিজিবল কিনা, আপনার ইনকামটা কেমন। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে ভাবছে যে আপনি যেটা বলে এমএসপি তে অ্যাপ্লাই করা, এটা কি খুবই ঝামেলার ব্যাপার এই অ্যাপ্লিকেশনটা, নাকি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, আর এবং কি এখন কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কি এটা করা সম্ভব কিনা, নাকি অফিসে যেতে হবে, মানে কি প্রসেসে? তিনটা ভাবে এমএসপি অ্যাপ্লাই করা যায়। ওদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে পাওয়া যায়, আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ওটা করতে পারবেন। আপনি যদি জাস্ট গুগলে টাইপ করেন এমএসপি অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। ওকে, ওখান থেকে আপনি ডাউনলোড করে আপনি এমএসপিটা ফিল আপ করতে পারেন। ফিল আপ করে আপনি ওটার সাথে কয়েকটা ডকুমেন্ট লাগে, সেটাই বলছি, মানে চেকলিস্ট গুলো, কিছু চেকলিস্টের প্রয়োজন আছে। আপনি সিটিজেন না গ্রিন কার্ড এটা আপনাকে প্রমাণ করতে হবে, আপনি স্টেটের নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনি বলেন কত বছর এখানে আছে, মানে রেসিডেন্ট, এমএসপি তে সেটা লাগছে না। ওকে, সেটা একটা ভালো দিক। হ্যাঁ হ্যাঁ, সো এমএসপি তে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কি মেডিকেল একটা পার্ট আছে, ইউ হ্যাভ টু হ্যাভ ওয়ান পার্ট, এ অর বি। এ অর বি, দেন ওইটাকে আপনাকে দেখাতে হবে যে আপনার মেডিকেল অন্তত একটা পার্ট আছে। দুই হচ্ছে আপনি যে স্টেটের নাগরিক আপনার সেই একটা স্টেট আইডি বা কিছু একটা ড্রাইভার্স লাইসেন্স আপনি দিলেন। তিন হলো যে আপনি সিটিজেন না গ্রিন কার্ড এরকম কিছু একটা ডকুমেন্ট দিতে হবে। আপনি সিটিজেন হলে আপনার ইউএস পাসপোর্ট, গ্রিন কার্ড হলে গ্রিন কার্ডের কপি। চার নাম্বারটা মানে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আপনার ইনকাম কেমন ওটা আপনাকে দেখাতে হবে। এখন আপনি যদি কোনো ইনকাম না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুরব্বীদের দেখা যায় তাদের ইনকাম নাই, তখন তাদেরকে একটু প্রমাণ করতে হয় যে আমি আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই বা আমার বন্ধুর সাথে থাকছি, আমার বন্ধুই আমাকে এই সাপোর্টটা দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে ইনকাম প্রমাণের ব্যাপারে আপনি যেটা বললেন যে যাদের ইনকাম নেই তাদেরকে কিন্তু একটা প্রুফ দেখাতে হবে, একটা প্রুফ দিতেই হবে যে উনি কারো আন্ডারে রয়েছেন, যেটাকে আমরা যে তাকে ফাইন্যান্সিয়াল, যে তাকে ফুড এবং শেল্টার সাপোর্টটা দিচ্ছে। সেটা আসলে কিভাবে জোগাড় করবে? সেটা কি একটা রিটেন হাতে লেখা বা রিটেন ডকুমেন্ট, টাইপ রিটেন একটা ডকুমেন্টস আপনার, আমরা যেভাবে লিখি যে টু হোম ইট মে কনসার্ন, যেভাবে আমরা লিখি। এই চেকলিস্ট গুলো আপনি যেটা বলেন রেসিডেন্সিয়াল প্রুফ, দেন হচ্ছে সিটিজেন অথবা লিগ্যালিটিস প্রুফ, দেন হচ্ছে আপনি বললেন যে উনি ইনকাম, উনার স্টেটমেন্ট যেটা উনি কিরকম ইনকাম করেছে না, অবশ্যই ইনকাম নেই। অনেকে আমাদের আছে এখানে আছে এখনো ইনকাম করছে, অনেকে সিকিউরিটি জব করছে। আমি অনেক মুরব্বি, হ্যাঁ সেটাই, অনেকে তো ডব্লিউটি তো কাজ করছে, ডব্লিউটি তো অনেকে কাজ করছে, তখন আপনাকে এক মাসে পে স্ট্যাব দিতে হবে। আচ্ছা, এখানে এমএসপির একটা ইনকাম লিমিট আছে, সেটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি সেই লিমিটটা আপনি যদি গুগল করেন আপনি পেয়ে যাবেন। সাধারণত ডিপেন্ড করে আপনি যদি সিঙ্গেল হাউস হোল্ড হন বা ম্যারিড কাপল হন, দুই ক্ষেত্রে দুই ধরনের ইনকাম এটা আছে। আচ্ছা, সো ওই বিষয়গুলো ওরা দেখে। ওকে, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমি অনেককে দেখি যে তাদের ইনকাম মোটামুটি $4,000-5,000 এভরি মান্থ, সো তারা কিন্তু কোয়ালিফাই করবে না। আচ্ছা, আবার এই প্রোগ্রামগুলো হচ্ছে যে যারা ফাইনান্সিয়ালি যারা স্ট্রাগল করছে তাদের জন্য, স্ট্রাগল করছে। এবং আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা লো, আমরা যেটাকে বলছি মানে লো ইনকাম হাউসহোল্ড, যেটা আসলে তো এটা এক ধরনের সাপোর্ট, মানে এটা হচ্ছে মানে এমন না যে রাইটস বা ওরকম না, এটা হচ্ছে একটা সাপোর্ট দেয়া যে আপনার ইনকাম কম, আপনি কিন্তু স্বাস্থ্য সেবাটা পেতে চান এবং সঠিকভাবে পেতে চান, সেজন্য আপনি যেটা বললেন যে আমরা মেডিকেয়ারে পার্ট এ এবং বি যে দুটো পার্ট রয়েছে, দুটো পার্ট হয়তো অনেকে এলিজিবল হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? বিকজ তাকে প্রিমিয়ামটা দিতে হয়, সেই প্রিমিয়ামের দায়িত্বটা নিচ্ছে এমএসপি যদি আপনার লো ইনকাম হয়। এবং আপনি বললেন 4টা চেকলিস্ট জমা দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি এই যে একটু আগে যেটা বলছিলেন যে আবেদনের প্রক্রিয়াটা একটু কমপ্লেক্স হয়, যেটা আপনি বললেন আমি অনলাইনে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মতো যারা প্রফেশনাল রয়েছেন আপনারা কি কোনো হেল্প করতে পারেন? আমি সবসময় কমিউনিটিকে হেল্প করি। আমি আবার বলছি, আমি এই পেশায় চলে আসছি শুধুমাত্র আমার কমিউনিটিকে হেল্প করার জন্য, অন্য কোনো কারণ নাই। আমি গত 20 বছর আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, গত 2 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে চলে আসি। হেল্প আপনারা কিভাবে হেল্প করতে পারেন? আমি টোটাল প্রক্রিয়ার মধ্যে আমি সরাসরি আমি আমার কমিউনিটিতে যারা আছেন আমি তাদেরকে হেল্প করি। তা সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দর্শক যারা আছেন আমার সাথে আমার ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন। আমি দুবার বলবো, 9176237245।
আবার বলছি, আমার নাম শাফি, আমি একজন লাইসেন্সড মেডিকেল অ্যাডভাইজার। আমার ফোন নাম্বার 9176237245। থ্যাংক ইউ শাফি ভাই। আসলে এই ব্যাপারগুলো এমন হচ্ছে আমাদের কমিউনিটিতে, বিশেষ করে স্বাস্থ্য সেবার যে ব্যাপারটা, অনেক কনফিউশন থাকে, অনেক প্রশ্ন থাকে। যে একটু আগে আপনি বললেন, যেমন অনেকে বলছে আমার তো আসলে প্রিমিয়াম দেওয়ার অ্যাবিলিটি নেই, আমি কিভাবে এই সুবিধাটা পাবো, বিশেষ করে পার্ট বি এর কথা যেটা বললেন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এই মেডিকেল আন্ডারে কি কি ধরনের জিনিসগুলো কাভার করে, আবার কি কি ধরনের গুলো করছে না? এটা না খুব ভালো একটা প্রশ্ন করছেন। আমি বলি, আপনার আসলে মেডিকেয়ারের অনেকগুলা আছে। যেমন মনে করেন যে আপনি যদি শুধু মেডিকেয়ার আছে, মেডিকেড নাই, হ্যাঁ, সেটার একটা বেনিফিট। আর আপনি যদি মেডিকেল দুটো থাকে, যাদের দুটোই আছে মনে করেন, যাদের দুটো আছে তাদের তো সোনায় সোহাগা, সব বেনিফিট তারা পায়। তাদের এমনকি আপনারা যদি বাংলাদেশে যান, ওখানে যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট যেটা, সেটার খরচ আপনি পাবেন। তার মানে অ্যাব্রোডেও যদি দুটো ওয়ার্ল্ড ওয়াইড, না, এই জিনিসটা শুধু যাদের দুটো আছে তারা না, যে কারো মেডিকেয়ার যাদের আছে, তারা যদি একটা প্ল্যানের সাথে যুক্ত থাকে, তারা বেশিরভাগ কোম্পানি দেখা যায় যে তারা ওয়ার্ল্ড ওয়াইড ইমার্জেন্সি, আমরা একটা শব্দটা ইউজ করছি, ইমার্জেন্সি মানে আপনি বাংলাদেশে গেলেন, গিয়ে ডাক্তারের কাছে গেলেন, ইটস নট গোনা ওয়ার্ক। আপনি ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, হলে আপনি কি করবেন? আপনি হসপিটালে যাবেন, হসপিটাল ইমার্জেন্সিতে যাবেন। ওই খরচটা, আমি একটা উদাহরণ দিই আপনাকে, আপনার জিনিসটা পরিষ্কার হবে। আমি আমার এক বড় ভাইকে জানি, যে যিনি তার ফ্যামিলি সহ থাইল্যান্ডে ভ্যাকেশনে গেছেন। ওখানে গিয়ে উনি হার্ট অ্যাটাক করছেন। হার্ট অ্যাটাক করে ওখানে ট্রিটমেন্ট, ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওখানে খরচ হয়েছে $125,000। ওই টাকাটা কে দিবে? ওই টাকাটা ওনার পকেট থেকে ওনাকে দিতে হয়েছে। কিন্তু আপনার যদি মেডিকেয়ারটা থাকে, এরকম একটা প্ল্যান থাকে, এই খরচটা, ওটা কিন্তু একটা ইমার্জেন্সি খরচ হয়েছে, কিন্তু অবশ্যই ওই খরচটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কভার করে। মানে এটা একটা মানে অনেক বড় একটা অপরচুনিটি, সুযোগ, এবং এটা অনেক বেশি সাপোর্টিভ। আপনি যেটা বললেন যে অনেকে হয়তো ভাবছে যে এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা তো জানি না, প্রতিদিনই অনিশ্চিত, জীবন আসলে অনিশ্চিত। এবং আপনি যেটা বলেন আফটার 65 এটা আরো বেশি পরিমাণে অনিশ্চয়তার দিকে যায়, কারণ যত বয়স হয়। তো এই ক্ষেত্রে এই প্রোগ্রামগুলোতে আসলে যুক্ত হওয়া খুবই দরকার। আরো কিছু বেনিফিট আছে, আমি একটু বলে নিই। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চায় যে আপনি হেলথি থাকুন, আপনি হসপিটাল বা ডাক্তারের কাছে কম যান, ওরা আপনাকে হেলথি রাখতে চায়। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে বিভিন্ন ধরনের বেনিফিট অফার করে। যেমন একটা বেনিফিট মোটামুটি সব ইন্স্যুরেন্স এটা অফার করে, ফ্রি জিম মেম্বারশিপ। আচ্ছা, জিম, ওরা চায় আপনি জিমে যান, আপনি এক্সারসাইজ করুন, আপনি হেলথি থাকুন। সো এটা কিন্তু অনেক বড় পাওয়া। না, সে অবশ্যই শাফি ভাই, আপনার থেকে আসলে আমরা অনেক কিছু জানলাম। আমাদের সময়টা আসলে খুবই মানে কম সময়। আগামীতে হয়তো আরো বিশদভাবে আপনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আমাদের স্টুডিওতে। আমি অনেক ধন্যবাদ দর্শককে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের আবার বলছি যে আপনারা আপনাদের যে কোনো চিন্তা ভাবনা নিজের কাছে রাখবেন না। আমরা যারা প্রফেশনাল আছি, মেডিকেল ইন্ডাস্ট্রিতে যারা আমরা আছি, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকুক, আপনারা মনে করবেন না যে আমি কখনো এই দেশে কাজ করি নাই, তাই আমি মেডিকেল পাবো না। এই ধারণাটা একেবারেই ভুল। আমি আবার আমার ফোন নাম্বারটা শেষবারের মতো বলছি, 9176237245। অনেক ধন্যবাদ শাফি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন দ্য ভিউজ অনুষ্ঠানের প্রথম পার্টে আমরা আলোচনা করছিলাম মেডিকেয়ার নিয়ে। এই বিরতির পর আলোচনা করব আপনার শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবহার করে কিভাবে বিল কমাবেন সেই বিষয় নিয়ে। সঙ্গেই থাকুন আমাদের। দর্শক, আপনাদের আবারও স্বাগত দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম, এখানে আমরা আলোচনা করব যে ক্লিন হিট এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে ব্যবহার করে আপনি কিভাবে বিল সাশ্রয় করতে পারবেন, সেই ব্যাপারে আলোচনা করতে আমাদের স্টুডিওতে এখন উপস্থিত আছেন গ্রিন ইয়ংকার্সের সিইও তোফায়েল চৌধুরী। তোফায়েল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে দেখলে সবসময় মানে যেটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে ক্লিন এনার্জি নিয়ে খুব বেশি কাজ করছেন, এবং আমাদের অনেকগুলো প্রোগ্রামও আপনি এর আগে এসেছিলেন, বারবারই বলছিলেন। তো এখন আমরা যেটা হচ্ছে যে সামার আসছে, এবং আমরা এর আগে আপনি হিটিং নিয়ে কথা বলেছিলেন। এখন তো যেহেতু সামার, তো কুলিং এর ব্যাপারটাও চলে আসে। সেই ক্ষেত্রে আপনার যে ক্লিন এনার্জি প্রযুক্তি আপনি যেটা বলছেন, বা যেভাবে মানুষের বাড়িতে সেবাটা দিচ্ছেন, সেটাতে এই শীতাতপেও কি আপনার এই ক্লিন এনার্জিটা ব্যবহার করা যাবে? জি, ধন্যবাদ। এই শীতাতপ নিয়ন্ত্রিত যেটা, এটা ক্লিন এনার্জি ব্যবহার করা যাবে, কারণ আমরা যে মেশিনগুলো লাগাই ওটা রিভার্স হিট টেকনোলজি বলে। সো এই যে গরমের সময় ঠান্ডার সময় গরম, এই সেম মেশিন দিয়ে জাস্ট মোডটা চেঞ্জ হয়। মনে করেন কম্প্রেসার যেটা আছে সামারে,
ওইটা সামারে একভাবে কাজ করে এবং উইন্টার সময় অপোজিট হয়ে যায়। একই জিনিসটাতে আপনি টেম্পারেচার ওঠানামা বা আপনি প্রযুক্তি যেটা বললেন যে হিটও আসবে এবং ঠান্ডাও আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বিষয় নির্ধারণ করলাম, সেক্ষেত্রে কিভাবে একজন গ্রাহক তার বিল সাশ্রয় করতে পারবে? এখানে বিল সাশ্রয়ের ব্যাপারটা কিভাবে আসবে? বিল সাশ্রয়ের ব্যাপারটা আসতেছে এই জন্য যে এটা যে হিটিং এবং কুলিং বানায় না, এবং ওই যে ট্রেডিশনাল যে আপনার আছে এসি গুলো আছে উইন্ডোতে লাগাই আমরা, এটা কিন্তু অনেক বিল ওঠে আমরা জানি, কিন্তু এই জিনিসটা হিটিং কুলিং বানায় না, জাস্ট ট্রান্সফার করে স্পেশাল ফ্রিওনের মধ্য দিয়ে। এই জন্য এটা বিল সাশ্রয়ী অ্যারাউন্ড 40% থেকে 50% আপনি বিল সাশ্রয় করবেন। প্লাস হলো এটা ঘুমের জন্য কিন্তু খুব ভালো, আপনি যখন ঘুমাবেন এটা সাউন্ড করবে না। আচ্ছা, এর আগে আমরা যে ট্রেডিশনাল এসি গুলো যেগুলো ব্যবহার হয় সেগুলোতে প্রচুর শব্দ করে, তা আপনি বলছেন আপনার এই ক্লিন এনার্জির যে প্রযুক্তি, যে টেকনোলজি, সেখানে আপনি বলছেন শব্দ হবে না। হ্যাঁ, ডিভিএল লেভেলটা খুব ভালো, যেটা যে ডিভিএল মানে হচ্ছে একটা যেটা পরিমাপ করে সাউন্ড কতটুক সাউন্ড আসে ভিতরে এবং বাইরে। তো এটা পরিমাপ করলে ডিভিএল লেভেলটা ভেরি লো, আপনি ফ্যানটা যে চলতেছে এটা বুঝতেই পারবেন না, এত কম সাউন্ডে আপনার ঘুম ভালো হবে এটা ডেফিনেটলি। না, আরেকটা ব্যাপার আছে যে এখানে তো আসলে সেন্ট্রালি হচ্ছে না, আপনি ইন্ডিভিজুয়াল রুমে আপনি আপনার মতো করে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারছেন, সেক্ষেত্রে এটাও কি একটা অ্যাডভান্টেজ কিনা? হ্যাঁ, এটার তো একটা অ্যাডভান্টেজ। আপনি যে রুমে আপনি মনে করেন যদি সেন্ট্রালি হয় তাহলে তো সারা ঘর একসাথে চলতেছে, কিন্তু এই সিস্টেমটা ইউজ করলে আপনি মনে করেন রাত্রে তো আপনার লিভিং রুম বা কিচেন বা অন্য এরিয়া আপনার দরকার নেই, প্রয়োজন নেই। আপনি যখন ঘুমাইতে গেলেন না, যে ঘুমানোর রুমটায় আপনি এটা চালাইলে ওই পর্যন্তই আপনার লাগে আর কি, যেটা এই জন্য বিল সাশ্রয়ী। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকে তো এখন সোলারের সঙ্গে যুক্ত করে ব্যবহার করছে, তো এটা কি সোলারের সঙ্গে যুক্ত করা যায়? হ্যাঁ, এটা সোলার কম্পিটেবল অবশ্যই। হ্যাঁ, এটা সোলারের সাথে, সোলার তো আপনার কানেকশন, এটা কানেকশন হয় আপনার বিয়ের থেকে প্যানেল বক্স থেকে, এবং সোলারের সেকেন্ড কানেকশন আসে প্যানেল বক্সে। তো এটা হচ্ছে সোলারের কানেকশন আসার পরে আমরা এটা ইউজ করা যায়। আচ্ছা, তো এখন আপনি তো অ্যাডভান্টেজের কথা বললেন, কিন্তু আমাদের কমিউনিটি মানুষ জানতে চায় যে এই প্রযুক্তিটা আসলে কেমন, মানে এক্সপেন্সিভ বা কি ধরনের আসলে খরচ হয়, বিশেষ করে 1 ফ্যামিলি হাউস বা 2 ফ্যামিলি হাউস, এইটা আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করা যায় যে কত টাকা খরচ হবে? এবং আমরা জানি আপনি এর আগেও বলছিলেন অনেকগুলো রিওয়ার্ড পাওয়া যায় সিটি থেকে, গভর্নমেন্ট থেকে, একটু যদি এই ব্যাপারটা একটু বলতেন যে কত টাকার মতো খরচ হয় এবং কিভাবে সে সাশ্রয় করতে পারে টাকার ব্যাপারটা। প্রতি ঘরে আপনারা যখন আমাদেরকে কল দেন, আমাদের অফিসের নাম্বারে কল দিলে আমরা তো লোক পাঠাই আপনার বাসায় পাঠানোর পরে আমরা হিট অ্যাসেসমেন্ট করি এবং কুলিং অ্যাসেসমেন্ট করি। ওই অ্যাসেসমেন্টের পরে আপনাকে একটা প্রাইস দিই যে এত ডলার আপনার খরচ আসতে পারে। লেটস সে ছোট্ট একটা ঘরে যদি হয় অ্যারাউন্ড 10 থেকে 11,000 ডলার খরচ আসতে পারে। ছোট বলতে লাইক অ্যারাউন্ড 3 বেডরুম যদি ঘর একটা লিভিং রুম একটা ডাইনিং রুম হয় অ্যারাউন্ড 12,000, লেটস সে 3 বেডরুম আপনি বলছেন অ্যারাউন্ড 12,000। 3 বেডরুম উইথ দ্য লিভিং রুম এন্ড ডাইনিং রুম, আমি বলছি ফুল হাউসটা, ফুল হাউস। তো 12,000 ধরলাম হিসাব। যদি আপনার ইনকাম, মিডিয়ান ইনকাম যদি বেশি হয় আপনার এলাকায়, তাহলে আপনি $8,000 রিপিট পাবেন। তো 12,000 থেকে $8,000, $4,000 খরচ। যদি আপনি লো ইনকামের এরিয়া হয় যেমন ব্রঙ্কস এবং কুইন্সে কিছু কিছু এরিয়া আছে, তাহলে আপনাকে $10,000 দিবে রিবেট দিবে। তাহলে আপনার $10,000 আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে only $2,000 ছোট করে। তো এই $2,000 আবার গভর্নমেন্টের আরেকটা ইনসেন্টিভ আছে, এটা বলে ট্যাক্স ইনসেন্টিভ, ট্যাক্স রিবেট, যেটা বলে এটা যে প্রেসিডেন্ট বাইডেনের যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, যেটা বাইপার্টিসান না, অ্যাক্রস দ্য বোর্ডেরা এক হয়েছিল, রিপাবলিকান এবং ডেমোক্রেট, এটা এক হয়ে একটা বিল পাস করার পরে এটাতে আবার আপনি আপ টু $2,000 আপনি ট্যাক্স রিডাকশন পাবেন। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অলমোস্ট এটা ছোট যে ঘরগুলো আছে, ছোট্ট একটা ঘরে এটা আপনার ইনভেস্টমেন্ট লাগবে না। প্লাস হচ্ছে এই টেকনোলজি আপনি ইউজ করলে আপনার ঘরের প্রাইস কিন্তু অ্যারাউন্ড 10% আপ হয়। এটা আপনারা রিসার্চ করে দেখতে পারেন। মানে ভবিষ্যতে বিশেষ করে যারা মানে বিজনেস পারপাস ইনভেস্ট করছে বাড়িতে, মানে অনেকে আমরা জানি যে রিয়েল এস্টেটে বাড়ি কিনার পরে সেটাকে কনস্ট্রাকশন কিছু কাজ করে তারপর আবার বেশি দামে বিক্রি করছে। তো সেক্ষেত্রে যদি এই ক্লিন এনার্জি আপনি যেটা বললেন এটা যুক্ত করা হয়, সেক্ষেত্রে আপনি বলছেন বাড়ির প্রাইস 10% বেড়ে যাবে। জি, 10% বেড়ে যাবে এবং রিসেল ভ্যালুটা হাই হবে, কারণ আপনি তো দেখলেন এটা নতুন একটা টেকনোলজি লাগিয়ে কাস্টমারকে দিলেন।
তো এটা ভেরি গুড। প্লাস হলো গিয়ে যারা বিক্রিও করবেন না, মনে করেন আপনি অ্যাজ এ হোম ওনার হিসাবে আপনি বাড়িটা রাখতে চান, তো এটা রাখলে আপনার বাড়িটা ভ্যালু বাড়বে। কারণ আপনি যদি ফিউচারে রিফাইন্যান্স করেন, রিফাইন্যান্সে কিন্তু কয়েকটা ফ্যাক্টর এসে দেখে যে আপনার এনার্জির যে সোর্সটা ওইটা আপগ্রেডেড কিনা, আপনার ইলেকট্রিক আপগ্রেডেড কিনা, আপনার রুফিং আপগ্রেডেড কিনা, ওই এবং আপনার রেন্টাল ইনকামটা কেমন, ওই 5টা কম্পোনেন্ট থাকে। আচ্ছা, এই ব্যাপারগুলো দেখে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করতে চায় ট্রেডিশনাল থেকে কেন সে ক্লিন এনার্জিতে আসবে? শুধুমাত্র কি পরিবেশ বান্ধব এই আপনি যেটা বললেন সেটার জন্য, নাকি আরো কিছু ব্যাপার এখানে রয়েছে? পরিবেশ বান্ধব তো নাম্বার ওয়ান, এটা গভর্নমেন্টের একটা পরিকল্পনা যে উইথিন 2030 কার্বন ইমিশন অ্যারাউন্ড 40% কমিয়ে আনার একটা পাইলট প্ল্যান। এবং নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে ওই বিল্ডিংগুলো আপনাকে আর গ্যাসের সংযোগ দিচ্ছে না। হ্যাঁ। গ্যাসের সংযোগ যেহেতু বন্ধ, তো আপনাকে এইটা মুভ করার জন্য গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ এটা দিচ্ছে, এই জন্য সবাই এটা নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তার মানে আপনি বলছেন শুধু মানে রিওয়ার্ডও পাচ্ছে গভর্নমেন্ট থেকে, সাপোর্টও পাচ্ছে, এবং পরিবেশ বান্ধব, প্লাস আপনি বলছেন আরো অ্যাডভান্টেজ রয়েছে, যেমনটা সাউন্ডলেস, প্লাস হচ্ছে নিজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এটা কন্ট্রোলটা আসলে খুবই সহজ। তো সেই ক্ষেত্রে একজন গ্রাহক মানে কেন এই ধরনের একটা জিনিসটাকে আসলে বেছে নিবে, তার আগের যে পদ্ধতিটা ছিল তার কারণ তার সেটা না নিয়ে, বিশেষ করে গ্যাসের ব্যাপারটা নিয়ে? কারণ এক্ষেত্রে আপনাদের যেই প্রযুক্তি, আপনি যেটা বললেন অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, সেটা কি বাড়ি অনুযায়ী ভ্যারি করে, না প্লেস অনুযায়ী ভ্যারি করে, নাকি সেটা অন্য কোনো ব্যাপার, নাকি স্কোয়ার ফিটের উপর ডিপেন্ড করে? এটা স্কোয়ার ফিট এবং এভরি হাউস ইজ ইউনিক, বুঝছেন? কারণ আপনি যে বললেন যে ব্রঙ্কসে একটু কম, না ব্রঙ্কসে এটা বলছি যে এটা কম বলি না, ব্রঙ্কসে বলছি যে রিবেটের পরিমাণটা বেশি, রিবেটের পরিমাণটা বেশি হওয়ায় ইনভেস্টমেন্টটা আপনার কম হয়। মনে করেন রিবেট $10,000 যদি দেয়, আপনি $12,000 খরচে আপনি $2,000 ইনভেস্ট। ওকে, এইটাই বোঝাতে চেয়েছিলাম আর কি। না কিন্তু অনেকে আছে যেমন নিউ ইয়র্ক সিটি বাইরে, যেমন লং আইল্যান্ডে, তেমন সাফক কাউন্টিতে, সেখানেও কি একই সুযোগ পাওয়া যাবে, একই সুবিধা পাওয়া যাবে? সেখানে একটু ডিফারেন্ট হিসাব, সেখানে হচ্ছে যদি বলতেন সেটা। সেখানে হচ্ছে ইনকামটা দেখে যে আপনার ইনকাম যদি লো হয় আপনাকে বেশি ডলার দেয়, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে ইনকামের কোনো রিকোয়ারমেন্ট নেই, অ্যাক্রস দ্য বোর্ড সবাই সমান। কিন্তু লং আইল্যান্ড এবং সাফক কাউন্টিতে হচ্ছে আগে ইনকাম যদি আপনার লো হয় তাহলে আমরা অ্যাসেসমেন্ট করে পাঠানোর পরে এখানে হিটিং এর হিসাবটা একটু ডিফারেন্ট। লং আইল্যান্ডে একটু টাফ হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকের ঘরে তো অনেকগুলো রুম আছে, কিন্তু হিটিং ক্যালকুলেশনে লং আইল্যান্ড যে এরিয়ায় পড়ে ওই এরিয়ায় ওরা সব রুমে ওইগুলো লাগাইতে আমরা পারি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। কারণ মনে করেন পিএসসিজি যেটা আছে, পিএসসিজির কাস্টমারকে আপনাকে 50,000 BTU দিল পুরা ঘরে। আচ্ছা, পুরা ঘরে 50,000, তো আমি দেখলাম যে 4 রুম লাগাইলে আমাদের শেষ, বাকি 2 রুমে একটু সমস্যা হয় লাগাইতে। এই জন্য কাস্টমারকে আমরা বলি যে হয়তো পরে এটা লাগিয়ে দিতে পারি, এইভাবে করি আর কি। আচ্ছা, তার মানে ওখানকার একটু পদ্ধতিটা ভিন্ন সিটি থেকে। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কতদিনের মধ্যে আপনারা আসলে এই ধরনের প্রযুক্তি ফিক্স করতে পারেন একটা বাড়িতে? কতদিন সময় লাগে? আমরা ধরেন 1 সপ্তাহের ভিতরে অ্যাসেসমেন্ট, কাস্টমার যত আগে রেডি হবেন আমরাও রেডি, কারণ আমার একটা বিশাল ইনস্টলেশন টিম আছে। আচ্ছা, এবং ওই ইনস্টলেশন টিমে আমি এনি টাইম স্কেজুলটা করতে পারি, এবং আমার অন্য কান থেকে জিনিসপত্র কিনতে হয় না, আমার কাছে সেলফ সাফিসিয়েন্ট, এই জন্য আমরা কুইক এটা ইনস্টল করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কেউ একজন লাগালো তো, কিন্তু আমরা যেটাকে বলি আফটার সার্ভিস, তো এরপরে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আসলে একজন গ্রাহক কিভাবে এটা ঠিক করবে? এটা কি আপনাদের কাছে আসতে হবে, নাকি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে এটা করতে হয়? আমাদের কাছে আসতে পারেন। তা আমরা যখন লাগাই জিনিসগুলো আমরা 1 বছরের ওয়ারেন্টি দিই, ফুল ওয়ারেন্টি, কারণ A to Z কোনো সমস্যা হলে আমরা এটা চেঞ্জ করে দিই। সেকেন্ড হচ্ছে গিয়ে মনে করেন 1 বছরের পরে সেই প্রোডাক্টটা আমরা ইউজ করি, ম্যানুফ্যাকচারার্স ওইটার উপরে 10 এবং 12 ইয়ার্স এর ওয়ারেন্টি দেয়, মানে যে গুডস গুলো থাকে যে বানায় যেগুলো জিনিসগুলো। তো এটা আমাদের সাথে আমরা এটা দেওয়ার পরে আমরা এটা ওয়ারেন্টিতে রেজিস্ট্রেশন করার পরে ওটা আপনার প্রোডাক্টটা রেজিস্ট্রি হয়ে গেল। তো 1 বছরের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, 1 বছর পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তা আমরা এটা অ্যাসেসমেন্ট করে দেখবো, তখন আপনাকে পার্টসের দাম দিতে হবে না, পার্টস ওই কোম্পানিটা দিবে, কিন্তু আপনি লেবার দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কি সোলারের কাজটাও করে দেন? সোলার আমরা করি, আমরা রেকমেন্ড বা আপনারা রিকমেন্ডেড করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, যেমন অনেকে আলবেনিতে থাকছে, নিউ ইয়র্কে আর একটু দূরে আমি যেটা বললাম, বা বাফেলো, ওইসব জায়গায়ও থাকছে, সেখানে কি আপনারা এই সেবাটা দিচ্ছেন? সেখান থেকে আপাতত দিচ্ছি না, তবে আমাদের প্ল্যান আছে যে বাফেলো এবং
আলবেনি এবং আগামীতে plan আছে। আগামীতে আমাদের প্ল্যান আছে একটা সেবা দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা জিনিস যেটা যে আপনি বললেন পরিবেশ বান্ধব, সেটা পরিবেশ বান্ধব করতে গিয়ে মানে বিলের ব্যাপারে, যেমন আমরা গ্যাসের যেগুলো ছিল ট্রেডিশনাল, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ দিলেই হচ্ছে বা তারা কাজ করছে, কিন্তু এক্ষেত্রে বিলের কি আপস ডাউন করতেছে নাকি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মানে সহনীয় পর্যায়ে থাকছে বিলটা? বিল সহনীয় পর্যায়ে থাকে, তবে আপনাকে চালানোটা করতে হবে, কারণ এটা নিউ টেকনোলজি। আমরা না, অনেকে অভিযোগ করে যে 80+ যদি হয় টেম্পারেচার, সেক্ষেত্রে বিল নাকি হাই হয়ে বিল যাচ্ছে, হাই যায়, তো কারণ সেটা একটু যদি ক্লিয়ার করতেন। আপনি অ্যারাউন্ড 72 ডিগ্রিতে রাখবেন, রেখে এটা অটোতে দিতে হয়, এবং প্রতি 3 মাস অন্তর অন্তর ফিল্টার যেটা আছে ওটা ক্লিন করতে হয়। ফিল্টার যদি ক্লিন করে দিলে আপনার বিল কমার মানে সম্ভাবনা। ফিল্টারের জন্য কি বিলের হ্যাঁ, ফিল্টার যদি ক্লিন না হয় তাহলে আপনার বিল বাড়তে পারে। এই জন্য আমরা রেকমেন্ড করি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি যে ফিল্টারটা আছে এটা ভেরি ইজি টু, সেটা কি মানে নিজে পরীক্ষা করতে পারেন? নিজেই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা আপনারা যেটা বাংলাদেশি না অন্য কমিউনিটি আমাদের সাথে এটা সেবাটা নেই, কিন্তু আমরা এটা শিখিয়ে দিই সবাইকে, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি আমরা চাই আপনাদের পয়সাটা বাঁচুক। আচ্ছা এই জন্য একটু নিজে অল্প একটু কাজ করলেও ওইটা ভালো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন 80 ডিগ্রির মানে কাছাকাছি 72 তে রাখলে 70 সেখানে max, কারণ 70 বিলটা সাশ্রয় অন্য হচ্ছে। গরম, আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনি এর আগেও বলছেন যে এটাতে আমি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারি, মানে যেটা বলছে অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দেখা গেল অনেকে বাসায় এসি ছেড়ে হয়তো শপিং এ চলে গেল, খেয়াল নেই, তো সেটা এটা আসলে কি একটু যদি বলতেন এই এটা হচ্ছে টেকনোলজিটা? একটা অ্যাপস, গুগল প্লেতে আপনি করতে পারেন। প্লাস হলো যে যেই প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টের বিল্ড ইন অ্যাপসও আছে। আপনি ফোনের মধ্যে বাংলাদেশে গেলে ওইটা কন্ট্রোল দেখতে পারবেন, আপনার এনার্জি ইউজেসটা কিভাবে হচ্ছে, কতটুকু চলতেছে, মানে যে কোনো জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আর একটু আবার খরচের ব্যাপারটাতে আসে। আপনি যেটা বললেন যে খরচ 1 হাউস বা 3 বেডরুমস এর আপনি বলছেন 12,000, কিন্তু আমরা এখন দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফের বিভিন্ন ব্যাপারে ট্যারিফ বাড়ছে কমছে বিভিন্ন জায়গায়, এগুলোতে কি আপনাদের এই খরচেতে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? এগুলো আমরা কিন্তু আগেও সবসময় বলেছি যে আমরা প্রাইসটা বাড়াইনি বা বাড়াবো না। আমাদের হাতে পর্যাপ্ত জিনিস এখনো আছে, ওগুলা শেষ হওয়ার পরে যখন নতুন আসবে তখন। কিন্তু এই যে আজকে গতকালকে আপনারা জানেন যে একটা ডিল হইলো চায়নার সাথে, 90 ডেজের জন্য এটা হোল্ড হলো। কিন্তু 90 ডেজ খুব একটা টাইম না, কারণ আপনি যদি এখানে এখন চায়নাতে অর্ডার দেন অ্যারাউন্ড 45 to 60 ডেজ লাগে, প্লাস এগুলো শিপে আরো অ্যারাউন্ড 25 ডেজ, অলমোস্ট 85 to 87 ডেজ অলমোস্ট লাগতেছে এখন যদি অর্ডার দেন, কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল টাইম এখন। এই জন্য সেক্ষেত্রে আপনারা কি প্রাইস বাড়াচ্ছেন? আমরা একটু সব প্রাইস বাড়াইনি। তার মানে আপনারা আগে যে প্রাইস ছিল, আগে যে প্রাইস ওই প্রাইসই এখনো আছে, এবং আগামীতে আমাদের স্টক যতদিন পর্যন্ত আমাদের এই বছর পুরোটাই আমরা ইনশাল্লাহ স্টক আছে আমাদের। কেমন দেখছেন মানে এই সামারে আসলে কুলিং এর জন্য, যেহেতু আমরা হিট তো চলে গেল উইন্টার, এখন তো কুলিং এর জন্য অনেকে চায়, আপনি যেটা বললেন যে সাউন্ডলেস, এইটা চাহিদা আসলে কেমন দেখছেন? চাহিদাটা খুব বেশি সামার থেকে, সামারে কিন্তু খুব বেশি, উইন্টারে তো বেশি আছে, সামারে অনেক কল পাচ্ছি আমরা। তো বাংলাদেশের কমিউনিটি একটু কম কল দিতেছেন ওনারা। তো আমি আশা করবো আমাদের যে কমিউনিটির যারা আছেন আমাদের অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বললে সবার জন্য সুবিধা হবে, 9142229477। আমি আবারও বলি নাম্বারটা 9142229477। এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং ওই যে বিল সাশ্রয়ী প্লাস হলো কি যে খরচ সেটা আগের মতোই আমরা রাখবো, এটা আমি প্রমিস করেছি আগে এবং এখনো করতেছি। আচ্ছা, আমরা খুবই মানে সময় আসলে খুবই অল্প আমাদের। সবশেষ যে প্রশ্নটা, যে আপনি যে বলেন রিওয়ার্ডের ব্যাপারটা, যে রিবিট পেতে পারে, সেটাতে আপনারা কি সহায়তা করেন নাকি কাস্টমার নিজেই যোগাযোগ করে রিবিটটা নিতে হবে? না, আপনারা কল করলে এটা ওয়ান স্টপ সার্ভিস। আমরা যখন আপনি কাস্টমার কল করেন আমাদেরকে, আমরা ওই রিবেটটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই। তো রিবেট আমাদের কাছে পরে আসে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরও লাগে, কারণ আমাদের এটা এফোর্ড করতে পারি, কারণ আমরা কন্টিনিউ এই ব্যবসায় আছি। এই জন্য আজকেরটা মনে করেন 6 মাসের আগেরটা আজকে আসলো, কিন্তু এই আজকে যেটা লাগলে ওটা 6 মাস পরে আসতেছে বা 7 মাস পরে, এই জন্য খুব একটা সমস্যা নেই। কিন্তু কাস্টমারের উপরে পড়লে একটু সমস্যা, এত ডলার। মানে এটা খুবই ভালো যে আপনারা কাস্টমারকে সার্ভিসটা দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই এবং রিবেটের ব্যাপারটাও আপনারা কাস্টমারকে হ্যান্ডেল করছেন, আপনারা দায়িত্ব নিচ্ছেন ইনস্ট্যান্ট ডিসকাউন্টে, কিন্তু পরবর্তীতে আপনারা সেটা অথরিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা নিচ্ছেন, কিন্তু কাস্টমারকে সেটা ফিল করতে দিচ্ছেন না, কিন্তু ইনস্ট্যান্ট তাকে সার্ভিস দিচ্ছেন। খুবই ধন্যবাদ তোফায়েল ভাই, আপনার সঙ্গে কথা বলে সবসময় আপনি ভালো খবরই আমাদেরকে দেন, কিন্তু আমাদের সময় খুবই কম। তো আগামীতে হয়তো আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, আপনারা জানেন, মেডিকেয়ার নিয়ে এবং সেক্ষেত্রে কুলিং সিস্টেম নিয়ে। আগামীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।